নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আজকে একটা বিশেষ দিন কারণ ভারতের স্বাধীনতা উত্তর ভারতের ইতিহাসে একটা অন্যতম প্রধান দিন। কারণ 1860 সালে তৈরি হওয়া মেকলে সাহেব জনৈক তিনি ইংল্যান্ড থেকে এসে ভারতের জন্য যে আইনগুলোকে তৈরি করেছিলেন, যে বিচার ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, বিশেষ করে সিআরপিসি, এই যে আইনগুলো তিনি তৈরি করেছিলেন সেটা ইংল্যান্ডের অনুকরণে তৈরি করা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় এটাই, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরও আজকে 75 বছর পর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হলো নিজেদের এগুলোকে ভারতীয়ত্বের যে খাঁচা, ভারতীয়ত্বের যে সনাতন পদ্ধতি তাতে নিয়ে আসার। আপনার মোবাইলে, স্মার্টফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই আপনি কিন্তু এই প্রত্যেকটা আইনের সুবিধা পাবেন। শুধু সেখানেই শেষ নয়, আপনার যদি কোনো অভিযোগ জানানোর ইচ্ছে থাকে, কোনো প্রয়োজন পড়ে, আপনার যদি কারো বিরুদ্ধে কোনো কথা পুলিশের কাছে জানাতে হয়, পুলিশ আপনার অভিযোগ না নেয়, আপনি এই অ্যাপের মাধ্যমে সরাসরি ভারতের বিচার ব্যবস্থার কাছে আপনার অভিযোগ পৌঁছে দিতে পারবেন এবং অনলাইনেই আপনি এফআইআর পর্যন্ত দায়ের করতে পারবেন। এছাড়াও আরও বহুধা বিস্তৃত সুযোগ সুবিধা এই নতুন আইনে এসেছে। বলবৎ হওয়ার পর তার প্রতিক্রিয়া বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে। প্রতিক্রিয়ায় আসবো, তার আগে চলুন শুনি প্রখ্যাত আইনজীবী কলকাতা হাইকোর্টের জ্ঞানপ্রকাশ বাগ, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তার কাছ থেকে শুনে নেব এই আইনের সুবিধা অসুবিধা এবং কেন এই আইন প্রয়োজন ছিল। আমরা কথা বলছি আইনজীবী জ্ঞানপ্রকাশ বাগের সঙ্গে। বিষয় হচ্ছে যে 3টি বিশেষ অধিনিয়ম গত ডিসেম্বরে সংসদে পাশ হয়েছে। সেগুলো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস, ভারতীয় নাগরিক সংহিতা বিএনএসএস, ভারতীয় শিক্ষা অধিনিয়ম বিএসএ। জ্ঞানপ্রকাশ বাবু, আনন্দম টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইবো যে একজন আইনজীবী হিসাবে এই ভারতীয় ন্যায় সংহিতা, যেটা নতুন বলবৎ করা হলো আজকে থেকে, ডিসেম্বরে বিল পাস হয়ে গেছিল, এ প্রসঙ্গে আপনার প্রাথমিক যে বিশ্লেষণ সেটা কিরকম? এটা নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আসছে যদিও, কিন্তু আমার তাৎক্ষণিক বিচারে দেখা যাচ্ছে আইনটা আগেই পাস করা উচিত ছিল এবং যেটা আমরা পেয়েছি যে এই আইনটা, সেটা অ্যাকচুয়ালি এটা সেই আদি জমানা থেকে যেটা চলে আসছে সেই জায়গা থেকে আমাদের পরিবর্তনের নতুন ধারাতে আসার জন্য এত কিছু আমাদের টেকনোলজি এসে গেছে, সেগুলো কেন আমরা ইমপ্লিকেট করব না। সেই জন্যই এই যে আইনটা এসছে, এই আইনটা ক্রিমিনাল মেজর অ্যাক্টের ম্যাসিভ চেঞ্জ, যে চেঞ্জটা আমরা পরবর্তীকালে প্রত্যেকটা নাগরিক সুবিধা পাবে। এবং কিরম ভাবে সুবিধা পাবে এই আইনের মাধ্যমে তা পরিষ্কার করে বলা আছে। আজকে জাস্টিস শম্পা সরকারও একটা আইন পাস করে, একটা অর্ডার পাস করেছেন, বোধহয় আপনারা সবাই জানেন। আজকে কালা দিবস হিসেবে সেটাকে বলেছে অ্যাপিল হিসেবে করা যেতে পারে, বাট ইট ইজ নট অ্যান অর্ডার। সো যেখানে হচ্ছে প্রত্যেকটা নাগরিক যাতে সুবিচার পায়, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে এই 3খানা জিনিস আমাদের নিয়ে আসা হয়েছে। খুব সুন্দর করে আপনি বললেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার কাছে আরেকটু বলতে চাইবো যে এই যে ভারতে এতদিন পর্যন্ত সে ব্রিটিশ আমলে তৈরি হওয়া আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলে আসছিল, অনেক ক্ষেত্রে এমনও আইন কানুন আমাদের রয়েছে যেগুলো ব্রিটিশ আমলে, আপনি জানেন যে ভারতের ওপর অত্যাচার চালানোর জন্য বা ভারতের অধিকার খর্ব করার জন্য যে আইনগুলো চলছিল, সে আইনগুলো কি এই নতুন ন্যায় সংহিতা আসার পরে পরিবর্তিত হবে? তাতে কি ভারতীয় নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবেন? আপনি ঠিকই বলেছেন। এটা হচ্ছে যে যার চেয়ারম্যানশিপে আমাদের পুলিশ অ্যাক্ট এবং ফৌজদারি আইনটাকে বলবৎ হয়েছিল 1860 সালে, সেইটা তখন চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকলে, এবং তিনি তখন ব্রিটিশ শাসন ব্যবস্থাকে দেখে বিচার করেই এবং তখনকার সময়ে যা ভারতবর্ষের অবস্থা সেইটাকে দিকে বিবেচনা করেই উনি কিন্তু সেইখানটায় আইনটাকে পাস করেছিলেন।
কিন্তু আজকে আর আমাদের স্বাধীন ভারতবর্ষে আমরা কেন সেই ব্রিটিশের সেই রুলটাকে ফলো করব? এটা অবশ্যই ঠিক, এটা হওয়া উচিত ছিলই। যেটা আজকে যে গভর্নমেন্টই পাস করে থাক, তাকে সাধুবাদ জানাই, এবং এই জিনিসটা আগে থেকেই করা উচিত ছিল। কিন্তু কেন করা হয়নি, পার্লামেন্টে সেটা কেন পাস করা হয়নি, সেটা আজকের আমাদের চিন্তা ভাবনায় এসেছে। এবং 1860 সালে এইখানে যেটা আপনাকে আমি বলছিলাম, একটুখানি একবার আপনাকে থামাতে চাইছি, কারণটা আপনি বারবার বলছেন যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল। স্বাধীনতার Yes. পরে 1947 সালে স্বাধীনতার পরে আমরা 75তম বর্ষে চলছি এখন, এবং স্বাধীনতার 75তম বর্ষে পৌঁছে আর আগামী 15ই আগস্ট আমরা 75-এ পা দেব। এই 75তম বর্ষে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ আমলে 1860 সালে তৈরি করা এই সমস্ত আইনগুলোকে এখনো পর্যন্ত বলবৎ করে রাখার নেপথ্যে আপনার কি মনে হয় না যে কতগুলো ভেস্টেড ইন্টারেস্ট, কতগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আইনগুলোকে রাখা হয়েছিল, যাতে ব্রিটিশদের পদ্ধতি মেনেই ভারতকে শাসন করা যায়? এক্স্যাক্টলি, আমি সেটাই আপনাকে আগেই বলতে চাইছিলাম, যে আমাদের অনেক, এই যে শুধু এই তিনটে যে আইন এসেছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটাকে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1878, এবং সেক্ষেত্রে আর 1898 সালে তৈরি হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর। এগুলো ছাড়াও কন্ট্রাক্ট অ্যাক্ট এখনো বহাল আছে, সেটাও 1862 সালে হয়েছে, এবং এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে হয়েছে, এখনো সেই ধারাই বহন করে চলেছে। কিন্তু তার মানে কি আমাদের ভারতবর্ষের কোনো পরিবর্তন হয়নি? ভারতবর্ষের সমস্ত যে গতি, আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে ভারতবর্ষের স্থান আজকে অনেকখানি উপরে উঠেছে, তাহলেও কি আমরা পেছনে পড়ে রয়েছি আমাদের আইন ব্যবস্থা? ঠিক তাই নয়। আজকে যে চিন্তা ভাবনা হয়েছে, ঠিক তার 75 মানে এই যে আমাদের স্বাধীনতার প্রাক্কালে, যে আমরা 11ই আগস্ট 2023-তে যে পরিকল্পনা নিয়ে বিলটা আনা হয়েছিল, এবং নভেম্বরে যে বিলটা পাস হয়েছে, অ্যাবসলিউট হয়েছে, কারণ এটা হওয়ার দরকার আগে থেকেই ছিল। এবং যাই হোক, আমরা সেগুলো ভুলে যাব, আমরা আগামী দিনের দিকে এগিয়ে চলবো। আমরা যখন ইলেকট্রনিক্স মিডিয়ার উপরে নির্ভর করে আছি, তখন আমরা তিনখানা জিনিস কেন বহন করব না? এখানে সিসিটিএনএস প্রচন্ড পরিমাণে কার্যকারী। এই সিসিটিএনএস সম্বন্ধে অনেকে, কারণ মোবাইল অ্যাপও চলে এসছে। সিসিটিএনএস এর যেটা ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস, যাতে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি, একটা বাচ্চা ছেলেও সে মোবাইলের ব্যবহার জানে, এবং মোবাইলের মাধ্যমে ভিডিও তুলতে পারে, এবং বিভিন্ন রকম ক্রাইমস গুলো ভিডিওর মাধ্যমে সে ছড়াতে পারে। কেন সেটা আইনের মধ্যে নিয়ে আসা হবে না? আজকে সেই চিন্তা ভাবনাটা ঠিকভাবে সঠিকভাবে প্রণয়ন করা হয়েছে। আমি একটা কথা জানতে চাইবো জ্ঞানপ্রকাশ বাবু আপনার কাছে, আপনি চমৎকার করে বললেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানতে চাইবো, আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলবো আপনাকে। বাড়িতে, আমাদের বহু পুরনো বাড়ি, সেখানে একটা একজন শরিকের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। এই ঘটনাটা মাস 7 আগেকার ঘটনা, মানে তখনও এই আইন সংসদে পাশ হয়নি। কিন্তু যখন পুলিশ বাড়িতে আসে, একটা দরজা বন্ধ করা নিয়ে সমস্যা হচ্ছিল, পুলিশ যখন বাড়িতে আসে তখন আমি একটা ভিডিও করার চেষ্টা করি। পুলিশ আমাকে রীতিমতো ধমকি দেয় এবং বলে যে আপনি এক্ষুনি ভিডিওটা বন্ধ করুন, যদি সেটা না করেন আপনাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব। আমাকে এই ধমকিটা শুনতে হয়েছিল। আশা করছি যে এই নতুন আইন আসার পরে আমাদের প্রত্যেকের সেই অধিকারটা থাকবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল, তারা ফৌজদারি আইনের সুবিধা গ্রহণ করে তারা করে কি, তারা একটা কথা চালু হয়ে গেছে এখন, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো খুবই চালু কথা, ফলস কেস বা গাঁজা কেস। দেখেছি কোনো নেতা নেত্রীকে তারা মঞ্চ থেকে রীতিমতো বলছে যে অমুককে একটা গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দিত, অমুককে একটা এই কেস দিয়ে দিত। এই যে ব্যাপারটা, এই যে মানে ভয়ঙ্কর ভাবে সাধারণ মানুষের অধিকার খর্ব করা, একজন নিরীহ সাধারণ মানুষকে অকারণে কেস ফাঁসিয়ে দেওয়া, তাকে থানায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করা, এই নতুন ন্যায় সংহিতা আসার পর কি এগুলো বন্ধ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই বন্ধ হবে।
কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের যে অধিকারটুকুনি দেয়া হয়েছে, অনলাইন কমপ্লেন ফাইল করতে পারছে, অনলাইন এভিডেন্স দিতে পারছে, সেখানে ই প্রিজম থেকে ই প্রসিডিংস, ই ফরেন্সিক সবই থাকছে। এই জন্য এই সিস্টেমটাকে যাতে কার্যকরী করা হয়, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু পরিক্রমা করেছেন এবং প্রচুর ট্রেনিং সেশনস হয়েছে। এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের যে কোর্সগুলো বার কাউন্সিলও সেগুলো নিয়েছে, সেটা 3টে কোর্স বিএনএস, বিএসএফ এর আইগট সিস্টেমের যেটা, সেটাকে কিন্তু কম্পালসরি করে দেওয়া হয়েছে এবং সেখানে আইগটের যে কর্মযোগ সেইটাও কিন্তু গভর্নমেন্ট সেটা বিভিন্ন লেভেলে ট্রেনিং প্রোগ্রামে করেছে। কিরম ভাবে এটা নিয়ে আসা যাবে, মোবাইল অ্যাপও যেরকম করা হয়েছে, মোবাইল অ্যাপটাতে আপনারা নিশ্চয়ই জানেন এনসিআরবি মোবাইল অ্যাপ, এনসিআরবি তেও মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিয়ে গিয়ে আপনার এই যে ইলিগাল আপনার কনফাইনমেন্ট বা ইমপ্রিজনমেন্ট বা আপনার কোনো অফেন্সে কেউ যেখানে এনক্রোচ করছে, যেটা নিয়ে আজকে দিল্লিতে প্রথম এফআইআরটা গ্রহণ হয়ে গেছে, আপনি শুনেছেন অবশ্যই নিশ্চয়ই, সে মিস্টার কুমারের এগেনস্টে যেটা করেছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা বহু পরিমাণে আমরা এটা সাফার করি, আমরা রাস্তা দিয়ে যখনই যাই, যারা ওখানে লিগালি হোক বা ইলিগালি হোক সেখানে অকুপাই করে ব্যবসা চালাচ্ছে বা কিছু করছে, বাসস্থান তৈরি করছে, এবং সেখানে দেখা যাচ্ছে কি মানুষের যাতায়াতের রাস্তার মধ্যে অবস্ট্রাকশন করছে। সেই অবস্ট্রাকলের জন্য অনেকে ঠিক পরিমাণে ইনজুরি বিভিন্ন রকম হতে পারছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো অফিসে যাতায়াতের পরে ডিলে হচ্ছে, তার সেখানে ডিলে হওয়ার জন্য তার হয়তো রেমুনারেশন কাটা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু ড্যামেজ জন্য ক্লেম করে সিভিল সুটে প্রচুর দিন সময় চলে যাচ্ছে। কিন্তু আজকে সেকশন 285 এ যেটাকে ফার্স্ট এফআইআর করা হয়েছে, সেকশন 285 এ ক্লিয়ার বলা হয়েছে যদি কেউ কাউকে অবস্ট্রাকশন করে তাহলে তাকে কিন্তু জরিমানা দিতে হবে, এটা 5,000 টাকা পর্যন্ত জরিমানা আছে। সেক্ষেত্রে তাকে পেনাল প্রভিশন, কন্টিনিউয়াস প্রভিশন, অ্যানুয়েন্স তৈরি যদি সাবসিকুয়েন্ট আবার হয়ে থাকে তাহলে আরো ইম্পোজ হবে, এতে মানুষের অনেক উপকৃত হবে। সেখানে আমরা অবশ্যই জনসাধারণ সেখানে উপকৃত, জনসাধারণ সেখানে দেখতে চাচ্ছে না পার্লামেন্টে কি হলো, কে খেলো, কে গেল, কে কত পরিমাণে বুড়িভোজ করলো। তারা চায় তাদের সুরক্ষার জন্য, তারা শান্তিতে বসবাস করার জন্য সে আইনটাকে ঠিকমতো সে প্রয়োগ করতে পারছে কিনা। আমি যদি এখনই কোনো কিছু অসুবিধা ফিল করি, আমি সঙ্গে সঙ্গে যদি এটাকে মানে মোবাইলের মাধ্যমে অনলাইন এফআইআরটাকে যদি ড্রন করতে পারি, যেটা আজকে নতুন আইনে এসে গেছে সেটা করতে পারছি, সেক্ষেত্রে আমি থানায় গিয়ে বলবো, থানায় কোন অফিসার আসবে, বলবে বসুন, দাঁড়ান, নেব না, কিন্তু আপনি কি করলেন, অনলাইনে কমপ্লেনটা করলেন। যদি অনলাইন কমপ্লেন দেন সেটাকে রুজু না হয় এফআইআর বা কিছু, তখন সঙ্গে সঙ্গেই আপনি আপনার তার হায়ার অথরিটিকে জানাতে পারছেন। এই যে প্রসিকিউশনের মধ্যে আপনি ঢুকছেন, এটা সাধারণ লোক অনেক উপকৃত হবে এবং সঙ্গে সঙ্গে আশা করা যায় যারা ট্রেন্ড হয়েছেন, যারা পুলিশ অফিসার হয়েছেন, যারা সেখানে বিভিন্নভাবে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জ্ঞান প্রকাশ বাগ। আপনার সঙ্গে আগামীতে আবারও কথা বলার প্রত্যাশা রাখলাম এবং তো আমি আশা করব যে আপনাদের এই আমার শেষ প্রশ্ন হচ্ছে সিআরপিসির সঙ্গে নতুন এই আইনে তফাৎটা যদি অল্প করে একটু বুঝিয়ে দিতেন, ছোট্ট করে। শুধু সিআরপিসি কেন, আমি আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, আমি যেটা হচ্ছে আগামী দিনের আমার আগামী কাল থেকে আমার যে আর্গুমেন্টে আমাকে এগোতে হবে, তাহলে সেখানেও এভিডেন্স অ্যাক্টের নতুন ধারাতে আমাকে কিন্তু যেতে হবে। কারণ কি, নতুন ধারার সাথে পুরনো ধারার কতখানি সেটা কম্পেয়ার থাকছে এবং সেমব্লেন্স থাকছে, তার কত বেশি অ্যাডভান্টেজ পাচ্ছি, কত বেশি অ্যাডভান্টেজ পাচ্ছি না, অবশ্যই সেটা দেখতে হবে। ক্রিমিনাল প্রসিডিওর কোর্টের যেখানে দেখা যাচ্ছে কি করসপন্ডিং সেকশন গুলো বলে দেওয়া হয়েছে এবং সেই আগের কোন সেকশন ছিল, এখন কোন সেকশন আছে, কিছুটা রদবদল হয়েছে, কিছুটা ওখানে সাজানো হয়েছে, যেটাকে সিরিয়াল ভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে সেই জিনিসটা ব্রিটিশ আমলের থেকে যেটা চলে আসছে একটু হ্যাপাজার্ড ওয়েতে ছিল, এটাতে দেখলাম একটু সিস্টেম ওয়াইজ ওয়েতে সাজানো হয়েছে, যে অফেন্স গুলো
যেরকম ভাবে আমার এগোনো হবে। ক্রিমিনাল প্রসিডিউর অ্যাকচুয়ালি কি, যে ফৌজদারি আইনের বিভিন্ন যেগুলো মানে ক্রাইমস আছে সেইগুলো কোন পন্থায় এগোবে সেটা সিআরপিসি তে বলে দেওয়া হয়েছে। সেই সিআরপিসির দ্বারাতে যদি আমি এগোবো, সেটা অবশ্যই পুরনো আইনের সাথে সেমব্লেন্স রেখেই করা হয়েছে। আর তার মানে এমন নয় পুরনো আইনকে পুরো বাতিল করে দিয়ে, রিপিল করে দিয়ে নতুন আইনকে নিয়ে আসা হলো। আমি তো বলবো শুধু 3টে আইন নয়, মানে আমাদের ইউনিভার্সাল মানে সিভিল কোড যেটা আছে ইমিডিয়েটলি যেন সমস্ত স্টেটে কার্যকারী করা হয়, এবং সমস্ত আইনকেই যাতে রদবদল করে নতুন করে আমাদের ভারতবর্ষকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। আপনাদের এই ভিডিও যদি আমাদের পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে, আমি মনে হয় আগামী দিনে আমরা অনেক বেশি এটা উপকৃত হব। এবং আমরা চাইবই আইনজীবীরা যে সমস্ত যে আইনগুলো আছে যারা পুরনো সময় ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল সেগুলো সমস্তই আবার নতুন করে ঠেলে সাজানো হোক। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। জ্ঞান প্রকাশ বাগ, আইনজীবী জ্ঞান প্রকাশ বাগ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আনন্দম টিভিতে। নমস্কার, আপনার সঙ্গে আবারও আগামীতে কথা হবে। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনছিলাম আমরা জ্ঞান প্রকাশ বাগ, কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী। তাঁর বক্তব্য এই নতুন যে ন্যায় সংহিতা, নাগরিক সংহিতা, শিক্ষা অধিনিয়ম, অর্থাৎ কিনা বিএনএস, বিএনএসএস, বিএসএ, যে তিনটের কথা শুরুতেই আপনাদের বলেছি, সেই আইন সম্পর্কে তার প্রতিক্রিয়া। এবং তার এই কথাও তার বক্তব্য থেকে পরিষ্কার করে উঠে এলো যে নতুন এই আইনগুলি বহু আগেই আমাদের প্রয়োজন ছিল। আমাদের সৌভাগ্য যে এতদিনে, স্বাধীনতার ৭৫ বছরে, গত ডিসেম্বরে লোকসভাতে পাশ হয়ে যাওয়া যে বিল, সেই বিল এতদিনে কার্যকরী হলো। আজ সকালবেলায় প্রথম একজন হকারকে গ্রেপ্তারও করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার কেন করা হয়েছে নতুন দিল্লিতে সেটাও আপনারা শুনলেন জ্ঞানপ্রকাশ বাগের বক্তব্য থেকে। অর্থাৎ রাস্তায় চলাফেরা করার সময় যদি আমাকে কেউ বাধা দেয়, আপনাকে কেউ বাধা দেয়, তাহলে আপনি অবশ্যই আইনের দ্বারস্থ হতে পারেন। শুধু তাই নয়, এছাড়াও আরও নানান রকম সুযোগ সুবিধা এই আইনের মাধ্যমে রয়েছে। আমরা আগামীতে এই নিয়ে বিশদ আলোচনা করব। বিভিন্ন আইনজীবী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। সুতরাং এই বিষয় নিয়ে চর্চা চলতেই থাকবে আনন্দম টিভিতে। লক্ষ্য রাখুন, চোখ রাখুন। অনুরোধ করছি আপনি নিজে সাবস্ক্রাইব যেমন করবেন, পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদেরও সাবস্ক্রাইব করতে বলুন। কারণ সত্যিকারের মিডিয়া বলতে তো কিছু এখন আমাদের চারপাশে নেই। আমরা চেষ্টা করছি আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য একটা এমন প্ল্যাটফর্ম দেওয়ার, যে প্ল্যাটফর্মে এসে আপনি আপনার কথা নিঃসংকোচে বলতে পারেন, যেখানে আপনাকে অপেক্ষা করতে হবে না কখন একজন কেউ কোনো ভার্ডিক্ট দেবে, আপনি সেটা শুনতে বাধ্য থাকবেন। এই মিডিয়া আপনার মিডিয়া। তাই আনন্দম টিভির সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করান, এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থেকে বিভিন্ন মন্তব্য করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।